জোরে জোরে বলুন, যেটা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশে বিদেশে প্রত্যেকটা বাংলা ভাষাভাষী মানুষ যারা আমার প্রতি জুম্মায় এই লাইভে অংশগ্রহণ করে আসছেন এবং আজকে আসেন, প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা এবং আজ প্রতি জুম্মার ন্যায় এই জুম্মাও আপনাদের কাছে লাইভে আসলাম প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। উদ্দেশ্য একে অপরের সঙ্গে কিছু কথাবার্তা বলা, পাশাপাশি কিছু প্রশ্ন অনেক মানুষের থাকে সেগুলো করা, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করা। তবে অত্যন্ত আমি আন্তরিকভাবে বা মানসিক দিক দিয়ে দুঃখের মধ্যে বা কষ্টের মধ্যে একটা আছি। নিশ্চয়ই আপনারা জানেন, বর্তমান আমার ভারতবর্ষ বা আমার বাংলায় যেভাবে অরাজকতা পুরো দেশ এবং রাজ্য জুড়ে চলছে, এটা তো বড় একটা ভয়ের বিষয় এবং দেশ ও রাজ্যবাসী এবং রাষ্ট্রবাসীর জন্যে বিপদের সংকেতের একটা নমুনা পাচ্ছি। পাশাপাশি গত 20 তারিখে বেশ কিছু রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন মিলে মানুষের মৌলিক অধিকারের জন্য কথা বলতে গিয়েছিল বা সংবিধান যে রাইট দিয়েছে সে রাইটকে বাস্তবে রূপ দিবার জন্য কথা বলতে গিয়েছিল কলিকাতা রাজপথে। সেখানে রাজ্য প্রশাসনের, রাজ্য সরকার যেভাবে তাদের ওপরে সংবিধান বিরোধী, স্বৈরাচারী, অমানবিক যে জুলুম অত্যাচার করেছে, যার জন্য আমি অত্যন্ত ব্যথিত, মর্মাহত, অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছি যে আমার দেশ, আমার রাজ্য খুব বিপদের দিকে যাচ্ছে। তার মধ্যে দিয়েও গতকাল থেকে একভাবে পানি হচ্ছে, সব জায়গাতেই আশা করি হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে। আজকে জুম্মার দিন ছিল, প্রায় সমাটে একভাবে পানি হয়ে আসছে। এর মধ্যে দিয়েও মেহমানদারি, প্রচুর মানুষের আজকে আনাগোনা হয়েছিল, বিশেষ করে নওশাদের সঙ্গে প্রচুর মানুষ দেখা করতে এসেছিল। তাদের মেহমানদারি করা, এই সব কিছুর মধ্যে কাজ সেরে আপনাদের কাছে লাইভে আসতে একটু হয়তো দেরি হয়েছে। তো যাক, তারপরেও চেষ্টা করেছি আসার এবং কিছু কথা বলারও
চেষ্টা করছি আপনাদের সঙ্গে। আসুন আমরা মূল দিকে ফিরে যাই। আমাদের যে লক্ষ্য, প্রতি জুম্মায় আপনারা প্রশ্ন করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিবার চেষ্টা করব। আসেন প্রশ্ন উত্তরের দিকে যাই আমরা। একজন প্রশ্ন করছে, গোটা পশ্চিমবাংলায় এত নেতা আছে, কিন্তু মমতা ব্যানার্জি শুধুমাত্র নওশাদ সিদ্দিকের পিছনে লেগেছে, কি বলবেন? অ্যাকচুয়ালি 294টা সিট, তার মধ্যে টিএমসি সম্ভবত 214টা না 15টা পেয়েছে, আর 77টা বিজেপি পেয়েছিল, কিন্তু এখন বিজেপির আর 77টা নাই। টিএমসি অনেকটাকেই তাদের দলের মধ্যে নিয়ে নিয়েছে। রইল একটাই, সেটা হলো 294-এর মধ্যে বিজেপি টিএমসি বাদ দিয়ে একটাই বিধায়ক জিতে আছে, সেটা সংযুক্ত মোর্চা তথা আইএসএফের। বিজেপি টিএমসি তারা দুজনেই এক পথের পথিক। সংবিধানকে মিটিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠিত করা, স্বৈরাচারী জুলুমের সাম্রাজ্য তৈরি করা, তাদের কাজকামে এটা ফুটে উঠছে। তারা মানুষের মৌলিক যে অধিকার সংবিধান দিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান, না বিজেপি দিচ্ছে না রাজ্য সরকার দিচ্ছে। সেই জায়গায় এই দুই বন্ধু বা ভাই বোন, দাদা দিদি, এরা তো একই পথের পথিক। তাহলে বাকি রইল একজন, সেটা নওশাদ সিদ্দিকী, সংযুক্ত মোর্চা তথা আইএসএফের বিধায়ক। সে বিধানসভার ভেতরে বা বাইরে সর্ব জায়গায় সংবিধানের মৌলিক অধিকারের জন্য এবং মানুষ বা দেশবাসীর জন্য যেভাবে সে কণ্ঠ হয়ে উঠেছে, মানুষের কণ্ঠ, এটা শাসক বড় ভয় করছে। শাসকের কাছে বিজেপিটা ভয় নয়, কেন বিজেপি আমাদেরই তো, অর্থাৎ শাসকেরই তো। শাসক মনে করছে এটা তো আমাদেরই, কেন আমিও নাগপুরের লোক, বিজেপিও নাগপুরের লোক। অতএব তারা সেন্টারে আছে, বিপদে পড়লে আমি হেল্প করব, আমি রাজ্যে আছি তাদেরই দয়াতে। তাই তাদের দুজনের মধ্যে যে সেটিং বা গাঁটজোট আছে, এটা জন্য তাদের একে অপরের কোনো সমস্যা নাই। কিন্তু নওশাদ সিদ্দিকী যেভাবে মানুষের হয়ে, সংবিধানেরকে সামনে রেখে, গণতন্ত্রকে বাঁচাবার জন্য, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিবার জন্য যে লড়াই করছে, এই লড়াইয়ে নওশাদ সিদ্দিকী তথা তার দলের পাশে একটা স্রোত, বাঁধ ভাঙলে যেভাবে পানির স্রোত যায়, ওই স্রোত কিন্তু হু করে বাড়ছে। তাই শাসকের ভয় হয়েছে। এই ভয়ের আতঙ্কে শাসক যেভাবে একটা পাগলা কুকুর কামড়াতে যায় বা আঘাত করে, সেইভাবে শাসক আজকে আঘাত করছে, কামড়াতে যাচ্ছে। এর কারণ এটাই। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, কৌস্তব বাগচি ও তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলরা পুলিশকে গালি দেয়, বিতর্কটা করার নিদান দেয়। অন্যদিকে নওশাদ সিদ্দিকীরা পুলিশের কাছে হাত জোড় করে, তবুও তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়, কি বলবেন? আমি এখানে একটা কথা প্রথম ভাঙিয়ে দিই। পুলিশ যিনারা সংবিধানের ওপরে হাত রেখে শপথ করে সংবিধান অনুযায়ী মানুষের যে অধিকার, সেই অধিকারে তারা কাজ করবে, যে শপথ নিয়েছে, সেই পুলিশ বন্ধুদের ঘরে আমি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে পুলিশ কথাটা বারবার আসছে, কেন প্রশাসন ডিপার্টমেন্টকেই কালিমালিপ্ত করে দিয়েছে শাসক। কেন কিছু গুন্ডা বদমাইশদের গায়ে প্রশাসনের ইউনিফর্ম পরিয়ে দিয়ে তাদেরকে প্রশাসন সাজিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে। তারা সংবিধানকে লুণ্ঠন তো করছে, সংবিধানের
হুকুমকে অবজ্ঞা করে সংবিধানকে মান্যতা না দিয়ে তারা টিএমসি তথা শাসকের দলদাস হয়ে টিএমসির ক্যাডারের কাজ করছে। খুব ভালো করে মনে রাখবেন, শুভেন্দু অধিকারী, কৌস্তব বাগচি, অনুব্রত সহ এরা যখন পুলিশের গলায় পা তুলবে বলে বা গালি দেবে বলে, মা বোন দোনে নোংরা ভাষায় গালি দেয় বা জুতো দেখায়, তখন এদের বিষয়ে পুলিশ সক্রিয় হয়নি কেন? আমি আবার বলছি, পুলিশ কথাটা বলতে নিজেকে খারাপ লাগছে, কেন পুলিশ অবশ্যই আমাদের বন্ধু, তাদেরকে আমরা ভালোবাসি, কিন্তু পুলিশের ইউনিফর্মে যারা রয়েছে তারা এজন্য এদের বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না, কেন এরা তো একই দলের, এরা তো সবাই জানে যে আমরা উভয়ই তো একই। কিন্তু নওশাদ সিদ্দিকীর মতো মানুষ যখন হাত জোর করে বলে যে আমাকে আমার কথা বলতে দেন, আমাদেরকে আমাদের সংবিধানের রাইট বাস্তবায়ন করতে দেন, তখন ওই গুন্ডাগুলো, তারা তো অ্যাকচুয়ালি পুলিশ নয়, তারা তো টিএমসির ক্যাডার। তা টিএমসি কখনো বিজেপিকে আঘাত করবে না কেন, আর বিজেপি কখনো টিএমসিকেও আঘাত করবে না। যদি আঘাত করতো তাহলে রাজ্য সরকার আজকে জেলে থাকতো, কেন রাজ্য সরকারের যে দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য সব শুরু হয়েছে, ধরা পড়েছে, একদিন জেলে থাকতো। তিলোত্তমা বোনের ব্যাপারটা নিয়ে একদিন জেলে থাকতো, কিন্তু এরা করবে না, একে অপরের সঙ্গে মিলে আছে। তো ওই যে পুলিশের ইউনিফর্মে টিএমসির ক্যাডার আছে, তারা দেখছে নওশাদ তো আমাদের নয়, অতএব হাত জোর করুক আর যাই করো, ওর বিরুদ্ধে এমন মামলা দেবো যে মামলাটা মিথ্যা হলেও যেন জামিন না পায়, জামিন অযোগ্য মামলা দেবে। আর শুভেন্দু, কৌস্তব বাগচি, অনুব্রত গাল দিয়ে মা তুলে বলুক আর জুতা দেখাক, এদেরকে কিছু করব না, কেন এদেরই দয়াতেই তো আমরা গুন্ডাগুনো পুলিশের ড্রেস পেয়েছি। অতএব এই যে সাজানো নাটক, এই নাটকের জন্যেই আজকে তারা কিছু করলে, এত কিছু করলে তাদেরকে কিছু বলা হয় না। আর নওশাদ সহ আরও যারা সেদিন নেমেছিল তাদেরকে ধন্যবাদ জানাই। অরাজনৈতিক সংগঠনের লোকেরাও, তাদেরকে হেনস্থা করা হবে, কলার ধরা হবে, জামা ছিঁড়া হবে, মারা হবে, এবং শুধু এই অত্যাচার নয়, তাদেরকে জামিন অযোগ্য মামলা দিয়ে ভরে দেওয়া হবে, কেন এরা হলো প্রকৃত সংবিধান প্রেমিক। অতএব আমাদের বর্তমান শাসক এরা তো সংবিধানকে মেটাতে চাইছে, অতএব সংবিধান প্রেমিকদের ঘরে কোনোভাবে আন্দোলন করতে দেওয়া যাবে না, এজন্যই দ্বিচারিতা হচ্ছে। একজন প্রশ্ন করছে, এতদিন ভিন রাজ্যে বাঙালিদের উপরে অত্যাচার হতো, কয়েকদিন আগে খাস কলকাতায় কার্নামাইকেল হোস্টেলে বাঙালি ছাত্রদের উপর অবাঙালিদের অত্যাচার, কি বলবেন খাস কলকাতায়? দেখুন, বাঙালি অবাঙালিদের এই লড়াই আজকে নতুন নয়, আমরা জানি বাংলা ভাষাকেও মিটিয়ে দিবার পরিকল্পনা হয়েছিল 21শে ফেব্রুয়ারি। সেই যে বাংলা ভাষার জন্য যে আমরা দিন উদযাপন করে আসছি দীর্ঘদিন ধরে, সে বিষয়ে আমাদের সবার জানা আছে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা যদি খুব খেয়াল করে দেখি, এই বাংলা ভাষাকে মিটিয়ে দিবার বা বাঙালিদের ওপরে যে রাগ, এটা অনেক পুরাতন। কিন্তু নতুন করে এই বাঙালি বা বাংলাকে ভাষাকে নিয়ে যে রাজনীতি চলছে, এই রাজনীতির সূচনাটা শুরু হয়েছে কিন্তু আমার বাংলা থেকেই। আমরা যদি একটু পিছিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো এই বাংলাতে একটা বাংলা পক্ষ বলে কোনো সংগঠন আছে, যেটা টিএমসি সরকারের অর্থে পরিচালিত। সেই সংগঠনের দাদা দিদি যারা বন্ধুরা রয়েছে, তারা একটা সময় আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, তারা বিভিন্ন অবাঙালি পশ্চিমবাংলার দোকান যেসব আছে বা ঠেলাওয়ালা আছে, তাদেরকে বোর্ড চেঞ্জ করতে হবে, বাংলা ভাষায় কথা বলতে হবে, ইত্যাদি ইত্যাদিভাবে তাদেরকে ডিস্টার্ব করেছে। এই হাওয়াটা মূলত একটা তৈরি করা হয়েছে, যাতে করে এই হাওয়া ভিন রাজ্যে যায়, অবাঙালিরা আবার বাঙালিদের ওপর জুলুম করে। কেন 2026-এ বাঙালি ইস্যুকে সামনে রেখে রাজ্য সরকার যাতে ক্ষমতায় আসে, এই ইস্যুটা কেন্দ্র সরকারই মূলত তৈরি করে দিচ্ছে। দ্বিতীয় নম্বর আরেকটা কথা বলবো, আমাকে যারা ভালোবাসেন খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন, আর যারা আমাকে অপছন্দও করেন তাদেরকেও বলবো ঠান্ডা ভাষায় একটু মাথায় চিন্তা করে দেখবেন। রাজ্য সরকার
সে কি সত্যিই বাঙালি দরদি? ভিন রাজ্যে বাঙালিদের ঘরে মারছে, যেখানে বিজেপি শাসিত সরকার মারছে। বিজেপি শাসিত সরকার, বিজেপি কার ইশারায় চলছে? নাগপুরের ইশারায়। রাজ্য সরকার কার ইশারায় চলছে? নাগপুরের ইশারায়। তাহলে মূলত বাঙালিদের ওপরে যে জুলুম অত্যাচারটা কোন জায়গা থেকে ইশারা চলছে, এটা আমাদের ভাবা দরকার। দ্বিতীয় নম্বর কথা হলো, বাঙালিদের ঘরে যদি রাজ্য সরকার প্রকৃত ভালোবাসত, তাহলে ইউসুফ পাঠান বহরমপুরের যে এমপি করা হলো, টোটাল বাংলায় কি টিএমসির লোক ছিল না যে এমপি করার? অবাঙালিকে নিয়ে আসতে হলো গুজরাট থেকে? না, এর পিছনেও দিদি মোদির সেটিং আছে। তারপরে চলে আসুন কীর্তি আজাদ, রাজ্যসভার সংসদ সম্ভবত, সেই তাকে যে আনা হলো, তিনিও অবাঙালি। কেন, আমার রাজ্যে কি বাঙালিরা নেই? টিএমসি বাঙালি, টিএমসি এরা করে, তার মধ্যে কি নাই? তারপরে দেখুন সত্যকান্ত সিনহা, নামে কিছু মিস্টেক হলে মাফ করবেন, এদের নাম অত ভালোভাবে আমি জানি না, তো তাকেও শেখে অবাঙালি। অতএব কলিকাতার বুকে বাঙালি ছাত্র যে হেনস্থা হয়েছে, এক মুসলিম সে, দ্বিতীয় নম্বর সে আবার বাঙালি, তাকে হেনস্থা করছে কে? অবাঙালি। যদি টিএমসি সরকার সত্যি বাঙালি দরদি হয়, তাহলে সেই টিএমসির কাউন্সিলর, যে আমাদের কি টিএমসির কাউন্সিলর শুনছি, তাকে অবিলম্বে অ্যারেস্ট করে তার উপযুক্ত শাস্তি ব্যবস্থা করছে না কেন? এবং তাকে দল থেকে সারা জীবনের জন্য সাসপেন্ড করে দিচ্ছে না কেন? এটা শুধুমাত্র বাঙালিদের মন লিবার জন্য দিদি বাঙালি বাঙালি করে আন্দোলনে নেমেছে মমতা ব্যানার্জি। কিন্তু মূলত বিজেপি বলো আর টিএমসি বলো, এরা উভয়ই চলে নাগপুরের ইশারায়। তো সেই নাগপুরের ইশারায় চলা দলেরা বাঙালিদের ঘরে কখনো সাপোর্ট করতে পারবে না। তাই ভিন্ন রাজ্যেও বাঙালিরা জুলুম হচ্ছে, আমার রাজ্যেও বাঙালি জুলুম হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে। বলছি ভাইজান, ওয়াকাফ আন্দোলনকে এত ভয় কেন শাসকের? কিসের জন্য গ্রেফতার নওশাদ সিদ্দিকী সহ আন্দোলনকারীদের? দেখুন, ওয়াকাফ কালা কানুনটা তৈরি করেছে কে? কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারটা কে? বিজেপি। আর টিএমসিটা কে? 1998 অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে এবং বিজেপির ফান্ডে এই রাজ্যে বা টিএমসি সরকার বা টিএমসি দলটা গঠন হয়। টিএমসি লোকেরাই বলছে, টিএমসির বড় বড় নেতাদের কথা এটা, এবং এটা সত্য। তাহলে কেন্দ্র সরকার কোনো আইন করবে, সেই আইনটা নাগপুরের ইশারাতেই করবে তো। আর নাগপুরকে খুশি মমতা ব্যানার্জি না করলে, টিএমসি সরকার না করলে, তাহলে বাংলায় থাকতে পারবে না। তাই এর পিছনে কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, বিজেপি যেটা আইন পাস করবে সেটা লোক দেখানো কোনো রকম আন্দোলন করতে হবে, মূলত পিছন থেকে সেটাকে সাপোর্ট করতে হবে। কিন্তু ওয়াকাফের ব্যাপারে এত রেগে যাওয়ার কারণ হলো দুটো, আমি মনে করি। একটা হলো ওয়াকাফটা মুসলিমদের ধর্মীয় একটা অ্যাসেট বা ধর্মের একটা বিষয়, আর কেন্দ্র সরকার যেমন ইসলামের বিরুদ্ধে, রাজ্য সরকার মমতা চরম ইসলামের বিরুদ্ধে। তাই এই ক্ষোভটা, ইসলাম বিদ্বেষী ক্ষোভটা তার বহিঃপ্রকাশ হচ্ছে। দ্বিতীয় আরেকটা কারণ হলো, কেন্দ্র সরকার যে ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে, তার মধ্যে একটা আইন করেছে, 12 বছর কেউ যদি ওয়াকাফকে দখল করে রাখে, সেই ওয়াকাফকে আর কখনো ফিরিয়ে নিতে ওয়াকাফ বোর্ড পারবে না। রাজ্য সরকার দেখছে, আমি তো অলরেডি 75,000 বিঘে কম বেশি জায়গা দখল করে রেখেছি, তাহলে সেই জায়গায় আমি যদি এই আইনটাকে বাস্তবে হয়, তাহলে আমারই তো 14 বছর কম বেশি দখল করা আছে, আমার আমলা চামলারা দখল করে রেখেছে, তাহলে 75,000 বিঘে মুসলমানদের ধর্মীয় সম্পদ আমার অ্যাসেট হয়ে যাবে। এজন্য একটা চরম বিরোধী করার কারণ। আর নওশাদ সিদ্দিকী বা তার সঙ্গী সাথী যারা ছিল, তাদের উপরে রাগ হওয়ার কারণ হচ্ছে এটাই, ওয়াকাফ আন্দোলন কেউ করুক, এটা শাসক চাইছে না। কেন, ওয়াকাফ আন্দোলন করলেই সেন্টার থেকে বলবে তুমি রুখছো না কেন, তুমি যদি না রোখো তাহলে ইডি সিবিআই পাঠিয়ে আবার তোমাকে হেনস্থা করবো, আর করবো, এটা করবো, সেটা করবো। তাই দিদি মনে করে যে কোনোভাবে ওয়াকাফ আন্দোলন আমার রাজ্যে হতে দেওয়া যাবে না। নাই বলুন বিজেপির বিরুদ্ধে আন্দোলন, তো এর রাগ এত হবে কেন? মানে কতটা সেটিং।
আমরা দেখেছি যোগীর রাজ্যে ওয়াকাফ আন্দোলন যারা করেছে তাদেরকে মেরেছে, মিথ্যা কেস দিয়ে জেলে ভরেছে। আমরা সেম জিনিস দেখছি টিএমসির শাসিত রাজ্য, সেখানে ওয়াকাফ আন্দোলন ভাঙড়ের মানুষ কয়েক হাজার মানুষের নামে মিথ্যা কেস, আরও অনেক জায়গায়। এবং রিসেন্ট গত 20 তারিখে একজন বিধায়ক নির্বাচিত, তাকে শাসকের গুন্ডা, পুলিশ বলবো না কারণ পুলিশ শব্দটা বলে পুলিশকে অপমান করা ঠিক নয়, গুন্ডা তাকে ঘুষি মারছে, তারপরে তার কলার ধরছে, জামা ছিঁড়ে দিচ্ছে, তার সাথীতে করে কি বেউজ্জতি করে টানা হিঁচড়া করে তুলছে। রাগটা কোথায়? মুসলমান তোরা গোলাম, তোর বাপ দাদু গোষ্ঠী গোলাম ছিল, গোলামের বাচ্চা তোরা এখন আন্দোলন করবি আমাদের বিরুদ্ধে? আমার দাদা মোদির বিরুদ্ধে আন্দোলন করবি, কেন্দ্রের বিরুদ্ধে? তোর এত বড় সাহস! ভিখারি, তোদেরকে ভাতা দিয়ে পুষে রেখেছি, তোদের ইমাম আমাদের গোলাম, তোদের পীর পীরজাদা আমাদের গোলাম, তোরা ভিখারির বাচ্চা, ভিখারি, আন্দোলন করতে পারবি নি। সেই আন্দোলন যে করবে তাকে পিটিয়ে এইভাবে জেলে ভরে দেওয়া হবে। মসজিদ যাবে চুপ করে দেখবি, মাদ্রাসা যাবে চুপ করে দেখবি, মাদ্রাসা যাবে চুপ করে দেখবি, সব তোদের ইসলামকে মুছে দেবো। এটা বিজেপি টিএমসির এজেন্ডা। বিজেপি আইন পাস করবে, টিএমসি এই রাজ্যে সেই আইনের বিরুদ্ধে লড়লে যেমন যোগী রুখছে, টিএমসিও রুখছে। এরা সবাই রসুনের মাথা আলাদা হতে পারে, এদের পিছনটা সব এক জায়গায়। ইসলামকে মিটাও। পাশাপাশি মনে রাখবেন এই ওয়াকাফ কালা কানুন এটা সংবিধান বিরোধী একটা আইন, অতএব এই আইনের পক্ষে যারা দাঁড়াবে তারাও সংবিধান বিরোধী। একদিন প্রশ্ন করছে, আগের বারে নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করার সময় টুপি খুলে দিয়েছিল, এবারে অ্যারেস্ট করার সময় পাঞ্জাবি ছেড়ে দিয়েছে, এদের টুপি পাঞ্জাবির ওপর এত রাগ কেন? এটা তো মুসলিম বিদ্বেষী, তো সহজ ব্যাপার। এটা বুঝতে হবে দাদা, এগুলো ভাই এরা মুসলিম বিদ্বেষ, এরা কমনাল মাইন্ডের লোক। শোনেন, হিন্দু, মুসলিম, শিখ, পাঞ্জাবি, দলিত, আদিবাসী আমাদের যে ভাইচারা ছিল, আছে, থাকবে। আমি কোনো অমুসলিম ভাইদের ধর্মীয় ইউনিফর্ম, ধর্মীয় বিষয়কে কখনো অবজ্ঞা, অবহেলিত, তুচ্ছ তাচ্ছিল্য করাকে পছন্দ করি না। সেটা তার পছন্দ, তার রুচি তার কাছে। কিন্তু যাদের মনটা নোংরা, ধর্মের ওপরে বিদ্বেষ আছে, তারা এই ধরনের মাইন্ড করবে। অতএব এটা কমন ব্যাপার। এরা ইসলাম বিদ্বেষী, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এদের হাতের গোলাম। এরা খরিদ করেছে আমাদের কিছু ধর্মের, মানে মাথায় যারা বসে আছে অনেককে খরিদ করে রেখেছে। আপনি কি মনে করেন ওয়াকাফ আন্দোলনটা পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের, না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের আন্দোলন? আমি মনে করি ওয়াকাফ ইস্যুটা এত বড় ইস্যু, এই ইস্যুটার কয়েকটা সাইড আছে। সর্বপ্রথম সাইড হচ্ছে ওয়াকাফ আন্দোলনটা সংবিধান বাঁচাবার আন্দোলন। সংবিধানের আর্টিকেল সর্বধর্মের মানুষকে তার ধর্মীয় সম্পদ এবং ধর্মীয় অধিকার নিজ নিজ দায়িত্বে বহন করা, দেখভাল করার রাইট দিয়েছে। সেখানে রাষ্ট্র বা সরকার হস্তক্ষেপ করার অধিকার নাই। অতএব সরকার বা রাষ্ট্র যদি অধিকার করে, তার মানে সংবিধানের ওই আর্টিকেলকে সে ধ্বংস করতে চলেছে। তাহলে একদিকে এই আইনটা যদি মানে হয়ে গেছে, সেটি লাগু করতে পারে, এখনও সুপ্রিম কোর্টে স্থগিত আছে, তাহলে সংবিধানকে সে শেষ করলো। সংবিধানটা আর্টিকেলের বিরোধী হলো। তাহলে সংবিধান প্রেমিক প্রত্যেকটা ভারতীয়, সংবিধান আমাদের মূল, তাহলে আমাদের উচিত সংবিধানকে বাঁচাবার জন্য ওয়াকাফ আন্দোলনে সবাইকে কাঁধে কাঁধ মেলানো দরকার। দ্বিতীয় নম্বর, ওয়াকাফ হচ্ছে আমার দেশের একটা বড় জনজাতি মুসলিম সমাজের ধর্মীয় একটা সম্পদ, যেটা দেশেরই মধ্যে আছে। তাহলে বাকি যেসব ধর্মের ভাইরা রয়েছে, আমরা সবাই তো ভাই ভাই, তাহলে আমার একটা ভাই বিপদে পড়বে, বাকি ভাইরা চুপ থাকবে, এটাও যেন একটা কেমন ভাইচারার দিক দিয়ে, মানবতার দিক দিয়ে তাই বাধা দিচ্ছে। তাই সবারও উচিত এই জায়গায় ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করা দরকার। 3 নম্বর বিষয় হলো, এটা একটা অবশ্যই ইসলাম ধর্মের ধর্মীয় একটা অ্যাসেট, ধর্মীয় একটা সম্পদ। তো এই 3টে বিষয় সামনে রয়েছে। আমরা খেয়াল করে দেখছি 2023-এ জল জঙ্গলের সম্পদ যেটা আদিবাসীদের,
সেটাকেও কিন্তু 2023-এ কেন্দ্র সরকার তার বিষয়েও নানান ষড়যন্ত্র চালিয়েছে। ঠিক তেমনই দেবত্ব সম্পদ বা মন্দির টেম্পল অ্যাক্ট যেটা আমাদের হিন্দু ভাইদের রয়েছে, সেটাও কিন্তু একটা এরকম দ্বারা তাদের ধর্মীয় সম্পদ, কিন্তু কোনো সম্পদের উপরে যদি হস্তক্ষেপ করা হয় সরকার, তাহলে সেটা সংবিধানের আর্টিকেলের উপরে আঘাত করা হচ্ছে। তাই এই আন্দোলন সর্বধর্মের মানুষের হওয়া উচিত। পাশাপাশি মুসলিম ধর্মের তো অবশ্যই একটা ধর্মীয় বিষয় আছে। সময়ের দাবি বলে একজন প্রশ্ন করছে, ওয়াকফ বিলের বিরুদ্ধে, ওয়াকফ আইনের বিরুদ্ধে আপনি বৃহত্তর আন্দোলন করবেন চারিদিকে বললেন, এখনো পর্যন্ত সেরকম কিছু দেখা যাচ্ছে না। আপনি কি এই বিষয়ে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছেন? 8 বছর 9 বছর ধরে আন্দোলন চালাচ্ছি, এখনো আন্দোলন করছি, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে সব জায়গার মানুষকে জিনিসটা জানাতে হবে, সব জায়গার মানুষকে জিনিসটা ভাবাতে হবে। দ্বিতীয় নম্বর কথা, আমি তো আন্দোলন করছি, মানুষ যদি আন্দোলনে আমার ডাকে সাড়া না দেয়, আমি তো আন্দোলন করেই যাব, সেটা সাকসেসফুল কতটা হবে এটা একটা ভাবার বিষয়। 3 নম্বর কথা, এখন বর্ষার সময়, বড় বড় জমায়েত করার মতো পরিস্থিতি এখন নাই, কিন্তু আমার আন্দোলন ছোট করে হলেও কন্টিনিউ চলছে। আমার সেই ভাইকে বলবো, এটা কোনো ইমানদারের কাজ নয় যে তার মসজিদ, তার মাদ্রাসা, তার কবরস্থান কেউ লুটে নেবে, চুপ থাকা সম্ভব নয়। যদি ইমান থাকে, আলহামদুলিল্লাহ আমার ইমান আছে। দ্বিতীয় নম্বর কথা, একজন নাগরিক হিসাবে সংবিধানকে মিটানোর বা সংবিধান একটা আর্টিকেলকে শেষ করার কোনো আইন হবে, আর নাগরিক হয়ে সংবিধান প্রেমিক হয়ে চুপ থাকবো, এটাও সম্ভব নয়। আশা করছি আমি অবশ্যই সংবিধানকে ভালোবাসি, তাই আন্দোলন আমার চলবে, আরও বৃহত্তর আন্দোলন হবে, সংগঠিত করা হচ্ছে। আগামী দিন কলিকাতার রাজপথে আমি যাব বলেছি, সেটা আমি বিগত দিন কলিকাতার রাজপথে অকাবিলা আন্দোলন করেছি, তো আগামীতেও যাব, সবটা সময়ের সাথে। সময়ের দাবি যিনি করেছেন তেনাকেও বলবো, সময়ের সাথেই সব কিছু হবে, কিন্তু আপনারা আগিয়ে আসুন, সবাই মিলে আসুন, সবাই মিলে হলে তবেই তো সেটা আরও ব্যাপকভাবে হবে। কিন্তু আমাদের আন্দোলন জানেন তো, বড় বড় মিডিয়া কভার করতে চাই না। ওই ভাই আর একটা প্রশ্ন করেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পরিযায়ী শ্রমিকদের 5,000 টাকা করে অনুদান দেবে বলে ঘোষণা করেন, কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য ভিন্ন রাজ্যে কোনো হেল্পলাইন নেই, তাদের জন্য কোনো পরিষেবা নেই। এই শ্রমশ্রী প্রকল্প করে কি সরকারি অর্থ তছনছ করা হচ্ছে? এতে শ্রমিকদের সংসার চলবে? রাজ্য সরকার একটা করে বলেছিল, এমন কোনো কথা সত্য বলেন তো করেছে? যা বলেছে সব ঢপ আর সব মিথ্যা। পরিযায়ী শ্রমিকদের টাকা দিবার নাম করে 26-এই একটা বাঙালি সেন্টিমেন্ট নিয়ে ভোটটা নেবে। দ্বিতীয় নম্বর কথা, যদিও কিছু টাকা দেয়, সেই টাকাটা নিজের দলের লোকেদের ঘরেই দেবে। সেই 70-30 না 25 কি একটা 75-25-এর ভাগের একটা কি ভিডিও ভাইরাল হয়েছিল, অতএব নিজের দলের লোককেই দেবে। তুই 1,000 লে 4,000 আবার ফেরত দে, কি 500 লে 4,500 ফেরত দে। এইভাবে রাজকোষের কোটি কোটি টাকা নতুন করে আবার চুরি করা হবে। এটা একটা পরিকল্পনা, এটা ভোট লুটা বা বাঙালিদের সিম্পেথি লিভার বা বাঙালিদের বোকা বানাবার বা ভিন রাজ্যে যারা রয়েছে সেই সকল পর্যায়ে শ্রমিকদের ঘরে সামনে রেখে একটা মোটা অঙ্কের রাজকোষের টাকাকে ঘাবলা করার পরিকল্পনা। সালমান বলে একজন প্রশ্ন করছে, পশ্চিমবঙ্গ বিধানসভায় 40-এর ওপরে মুসলিম বিধায়ক আছে, তারা মুসলিম সহ পশ্চিমবঙ্গের যে হচ্ছে হেনস্থা হচ্ছে মুসলিমরা, সে বিষয়ে কেউ কথা বলছেন, একমাত্র নওশাদ সিদ্দিকী ছাড়া। কি বলবেন? আমার সালমান ভাইকে বলবো, মুসলিম বলতে কি বোঝেন ভাই, আমি সেটা তো প্রথম জানি না। নামের আগে মোহাম্মদ থাকলে বা মুসলিম নাম হলেই তো মুসলিম হয় না। সমস্যা হচ্ছে আমরা নিশ্চয়ই আর একটা ওয়ার্ড শুনেছি, মুনাফেক। তা মুনাফেক আর মুসলিম দুটো কিন্তু এক নয়, এটা প্রথম ভাবতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে মালিক আর কর্মচারী, এটাকেও ভাবতে হবে। 3 নম্বর হচ্ছে
বর্তমান পশ্চিম বাংলায় যে সরকারটা রয়েছে, আমার সালমান ভাই বুঝতে পারছে কি জানি না, চরম ইসলাম ও মুসলিম বিদ্বেষী, পাশাপাশি সংবিধান ও গরিবদের বিদ্বেষী। অতএব 40 কেন 400 জনও যদি এরকম মুসলিম থাকে, আমি জানি অত সিট নাই, বোঝাবার জন্য বলছি, তারপরও এদের দ্বারা কোনো ভালো আশা করে লাভ নাই। আমরা মুসলিম 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 করে লাভ নাই। আমাদেরকে দেখতে হবে ন্যায়পরায়ণ, সত্যবাদী, মানবতা প্রেমিক, সংবিধান প্রেমিক। সে যদি হিন্দু হয়, অমুসলিম হয়, তাকে যদি নেতা বানাও তাও সমাজের কাজ হবে। আর সে যদি মুসলিম হয়, মানবতা প্রেমিক, ন্যায়পরায়ণ প্রেমিক এবং সংবিধান প্রেমিক যদি না হয়, ওই 1000 মুসলিম নেতা বেনিয়েও কোনো লাভ নাই। অতএব আমাদেরকে দেখতে হবে ন্যায়পরায়ণ নাকি, মানবতা প্রেমিক নাকি, সত্যবাদী, সংবিধান প্রেমিক নাকি, এবং সে কারো দলের কর্মচারী নয় তো, যে আমার বললে আমি টিকিট পাবো না, পরবারে আমার আলো চলে যাবে, গাড়ি চলে যাবে, এই লোভ লালসাই সে আতঙ্কে নাই তো। আর নিশ্চয়ই জানেন টিএমসি দলে একটা কথা আছে বা সমাজে বক্তব্য আছে কি, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। মমতা যখন মুসলিম বিদ্বেষী, তার দলের এমএলএ হয়ে মুসলিমদের পক্ষে বা গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে কথা বলবেন এ আশা করা যায় না। আর নওশাদ সিদ্দিকী যদি শুধু মুসলমানের হয়ে কথা বলে, ওর রাজনীতি করা বন্ধ সর্বপ্রথম আমি করে দেবো। রাজনীতি করতে গেছে, রাজনীতি করবে। রাজনীতি দুটো বিষয় হবে, দেশ ও দেশবাসীর জন্য। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, দুলে হোক, মুচে হোক, আমি কত ধর্ম আছে, ফুটপাতে পড়ে থাকা ভিখারির হয়েও নওশাদকে কথা বলতে হবে। রাজনীতি এরকম হতে হবে। নাই নওশাদেরও রাজনীতি করার অধিকার নেই, সংবিধান রাইট দেয় না, আমার ধর্মও দেয়নি। বড় ভাই হিসাবে ওর বিরুদ্ধে আমি দাঁড়াবো, রাজনীতি করতে দেবো না। ও মুসলমানদের নেতা নাকি নওশাদ? মুসলমানদের নেতা আমাদের রাজনীতি করতে গেছে না, ধর্মনীতি করবে, ধর্মগুরু হবে, বাবা হুজুর সেজে আমাদের ধর্মে যেটা পীর সাহেব বলে, মৌলানা বলে, হজরত বলে, আমির হবে, এই হবে। রাজনীতির নেতা হওয়া উচিত মানুষের জন্য, দেশের জন্য। আশা করছি, আমি গর্বিত নওশাদের কাজকাম দেখে। ভাই হিসাবে শুধু বলছি না, ও যে সর্বধর্মের মানুষের হয়ে সব বিষয়ে কথা বলছে। জানি একটা এমএলএ, ওর পাশে যদি আরও কমসে কম একটা গোটা 30-40 লোক যদি থাকতো, তার জন্য আরও সুবিধা হতো। যাক, দেখা যাক মানুষ কি করে। সেই 200 বছর ব্রিটিশ শাসনে ভারতীয়রা যে শহীদ হয়েছে, স্বাধীনতার 79 বছরে রাজনৈতিক ধর্মীয় হিংসার কারণে ভারতীয়রা খুন হয়েছে, ব্রিটিশ শাসনকে ছাপিয়ে যাচ্ছে, কি বলবেন? এটা খুব, ভাই কে প্রশ্ন করেছে জানি না, এটা খুব ক্রিটিক্যাল প্রশ্ন, খুব জটিল প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে গেলে অনেকটা সময় লেগে যাবে, অনেক বোঝার ব্যাপার আছে। ব্রিটিশরা যে রাজত্ব করেছিল, তাদের ছিল রাজা আর প্রজা। সেই রাজা প্রজার হাত থেকে দেশের মহামানবরা, মহানায়করা লড়াই করে, জীবন দিয়ে, রক্ত দিয়ে, ত্যাগ স্বীকার করে সেই রাজপ্রথাকে ধ্বংস করে দেশকে ব্রিটিশদের কালো থাবা অর্থাৎ দেশবাসীকে মুক্ত করেছে। ডক্টর বাবা সাহেব আম্বেদকর তিনি ভারতবর্ষ যাতে কিভাবে চলবে সবার পরামর্শ সবাইকে সাথে নিয়ে একটা সংবিধান রচিত করেছেন। সেখানে কি তৈরি হলো, রাষ্ট্র আর জনগণ বা রাষ্ট্র বা নাগরিক, এখানে রাজা আর প্রজা নয়, রাষ্ট্র নাগরিক। নাগরিক তার দেখভালের জন্য কাউকে দায়িত্ব দেবে, 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হবে, মুখ্যমন্ত্রী হবে, প্রধান হবে, বিভিন্ন পদে নাগরিকের হাতে পাওয়ার। সে 5 বছরের জন্য দায়িত্ব দিচ্ছে যে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান তুমি দেখাশোনা করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সংবিধানকে তাকে তুলে রেখে দিয়ে যেই ক্ষমতায় বসে যায়, সঙ্গে সঙ্গে রাজ পাওয়ারের ক্ষমতা দিয়ে রাষ্ট্র আর জনগণ প্রথাকে তুলে দিয়ে সেই রাজা আর প্রজা সিস্টেম চালাতে সেই ব্রিটিশদের মতো আজও চলছে। এজন্যে এত হত্যা, এত খুন, এত জুলুম। আর ব্রিটিশ ছিল বাইরে থেকে আসা, তাই আমরা সবাই ভারতীয়
ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম। আর এখন দেশের মধ্যে থেকেই ভোটে দাঁড়িয়ে ব্রিটিশদের কালচার আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে, তাই আমরা এখন দেশবাসী নিজেরাই মারপিট করছি, তাই আমাদের মৃত্যুর সংখ্যাটা অনেক বাড়ছে। এছাড়া এটা আরও বিস্তারিত বলা দরকার, আমার মনে হয় না এই উত্তরটা আমি ঠিকভাবে দিতে পুরোপুরি পারলাম, কারণ এটা খুব জটিল প্রশ্ন ভাই। যিনি করেছেন হয়তো আপনার মনোপ্রীত হলো কি আমি জানি না, তবে এটা আরও বিস্তারিত বলা দরকার। তবে এটা খুব সেন্সিটিভ প্রশ্নও বটে, খুব সেন্সিটিভ ব্যাপার। তো যাক, আমি দুঃখিত, আমি আজকে আর সময় দিতে পারছি না। একটা প্রশ্ন হয়, একজন প্রশ্ন করছে নলেজ সিটির বাৎসরিক সদস্য কিভাবে হবে? যাক, ভালো লাগলো কেউ একজন নলেজ সিটির খোঁজ নিয়েছে। নলেজ সিটির বাৎসরিক সদস্য হওয়ার সিস্টেম হচ্ছে আপনাকে ডাইরেক্ট যে কোনো জুম্মার দিন মানে শুক্রবার দরবার শরীফে আসতে হবে। আমি দরবার শরীফে থাকি, ডাইরেক্ট আমার হাতে বা আমার অফিস যে আহলে সুন্নাতুল জামাতের অফিস ইনচার্জ আমাদের আলাউদ্দিন রয়েছেন, তার সাথে যোগাযোগ করে একটা আপনাকে ব্যাংকে যেমন বই দেওয়া হয় এরকম একটা আমরা পরিচয়পত্রের বই দেব। তাতে আপনাকে ওই বাৎসরিক একটা, যেটা আপনার খুশি বাৎসরিক একটা দাতা আপনাকে হওয়ার জন্য ওই বইয়েতে এন্ট্রি করতে হবে। 2025 সালে ধরুন আপনি এন্ট্রি করলেন, আবার ওই বইটা আপনার কাছে থাকবে, আমার সিগনেচার থাকবে, আপনাকে 2025 দেওয়া হলো। আবার 2026 সালে ওই বইটা নিয়ে আসবেন, আর আপনার ওই ডোনেট করা অর্থটা নিয়ে আসবেন, আপনাকে আবার সেটাকে এন্ট্রি করে দেওয়া হবে। এর জন্যে যে ব্যক্তি করবে তিনি যদি সশরীরে আসে তাহলে কোনো পরিচয়পত্র কিছু লাগবে না, সে মুখে বললেই আমরা সেটা সব লিখে নেব। যদি কেউ কারো হাতে দিয়ে পাঠান, অবশ্যই সেটা নিজের কেউ রিলেশন হলে তবে দিয়ে পাঠাবেন, অন্য কারো হাতে নয়। আমার কোনো শাখা সংগঠন, কোনো নেতৃত্ব কারো হাতে নয়। তাহলে কি হবে, একটা পরিচয়পত্র, ভোটার কার্ড হোক আধার কার্ড হোক, দিয়ে সেই তার হাতে তখন পাঠাতে হবে। এটা ডাইরেক্ট কেন্দ্র অফিস বা আমার দরবারে শুক্রবার দিন আমি থাকি, এই দুটো জায়গা ছাড়া তৃতীয় এই নলেজ সিটির দাতা হওয়ার অন্য কোনো জায়গা নাই। হ্যাঁ, যে কথা বলছিলাম, যাক আমি আজকে অত্যন্ত ক্লান্ত আজকে লাগছে, কিছু কথা বললাম, এবং ক্লান্তর পাশাপাশি আমি মানে মনের দিক দিয়ে একটু কষ্ট পাচ্ছি। কষ্ট হচ্ছে এটাই, নওশাদ সিদ্দিকীকে তো আমি নাবালাম, আর ও বারবার এই মানে গরিবের হয়ে, মানুষের হয়ে, দেশের হয়ে কথা বলতে গিয়ে বারবার জালিমদের হাতে আক্রান্ত হচ্ছে, বারবার জালিমদের হাতে বন্দী হতে হচ্ছে। এটা আমাকে বড় কষ্ট দিচ্ছে। হয়তো ও উপযুক্ত সন্তান এবং ওর অন্তরে দেশ ও দেশবাসীর জন্য প্রেম অনেকটাই বেশি আছে, এটাকে কোনো কিছু মনে করছে না। ওর যে বীরত্ব বা যে লড়াইয়ের যে চিন্তাভাবনা আরও চালিয়ে যাবে ও, আর সেইটাই দেখতে পাচ্ছি। না হয় এই ভিজে ভিজে জেল থেকে বাইরে আবার যে ধর্ণা মঞ্চে বসেছে, আমি নওশাদ সহ তার সাথীদেরকে মানে খুবই অন্তর থেকে ধন্যবাদ, ভালোবাসা জানাই। আর যেসব অরাজনৈতিক সংগঠন বা রাজনীতির সংগঠন এখনও দূরে আছেন, যারা মনে করেন মানুষের অধিকার দেওয়া দরকার, তাদের বলবো এই অরাজনৈতিক প্ল্যাটফর্ম যেটা তৈরি করে নওশাদ বা তার সাথীরা আন্দোলন করছে, আগামীতেও করবে, এতে আপনারা সবাই জয়েন্ট হন। তবে আমি যেটা কষ্ট পাচ্ছি সেটা হলো এটাই, ওকে বারবার বন্দি করছে। কোনো একটা জায়গায় যেন আমার মনে হচ্ছে আমাকে আরও বেশি লড়াইয়ে নামতে হবে, আরও বেশি লড়াইয়ে নামতে হবে। আমি এভাবে শুধু করলে হবে না। নওশাদ আমাকে মানে আমার যেন, ও হয়তো আমাকে মানে বড় ভাই হিসাবে, অন্য আরও অনেক কাজ আছে সেগুলো আমাকে করতে হয়, কিন্তু ওর লড়াইটাকে দেখে বারবার ও জেলে যাচ্ছে, আজ যাচ্ছে, বা ওর ওপরে যে জুলুম হচ্ছে, এটা দেখে কোনো এক জায়গায় যেন মনে হচ্ছে যে আমাকে প্রথম সারিতে নেবে, একদম প্রথম সারিতে নেবে। ওর ওপরে যে ঝড়টা আসে সেটা ওর ওপরে না এসে আমার ওপরে আসুক, এইটা যেন নিজের দিকে টেনে নেবার একটা মন ইচ্ছা চাইছে। তাই আগামী দিন আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন করুন, আগামী দিন আমি আসছি, ইনশাল্লাহ লড়াই আরও জোর হবে।
জালিমদের বিরুদ্ধে লড়াই আমাদেরকে করতে হবে। আসছি বলতে যে আমি মাঠে এখন নেই তা নয়, আমি তো লড়াই করছি, কিন্তু আমাদেরকে আরও ব্যাপক, যেটা আমি ভাষাতে আপনাদেরকে বোঝাতে পারছি না ঠিকভাবে, সাক্ষাতে সে কোনো কথা হবে, লড়াইটা কিন্তু আরও ব্যাপকভাবে করতে হবে। লড়াইটা আমাদের কয়েক সাইডে হবে। একটা লড়াই হবে সংবিধানকে বাঁচাবার জন্য, পাশাপাশি মানুষের যে সংবিধানের মৌলিক অধিকার যে মানুষকে দিয়েছে সেই অধিকারগুলোকে মানুষকে পাইয়ে দেওয়ার জন্য লড়াই করতে হবে। পাশাপাশি এটা আমাদেরকে মনে রাখতে হবে, রাজ ক্ষমতা দখল করতে হবে, রাজ ক্ষমতা দখল করার লড়াই আমাদেরকে করতে হবে। এটা আমাদেরকে মাথায় রাখবেন। যাক, আমি অনেকটা কথা বলে ফেললাম ক্লান্তভাবেই। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আশা রাখছি যদি সুস্থ ভালো থাকি, আগামী জুম্মায় আবার দেখা হবে। সকলে ভালো থাকেন। আজকে এতটুকুই। আপনারা সকলে ভালো থাকেন।